নমস্কার, আমি মৌমিতা। আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি। আজ আমি আপনাদেরকে পাঠ করে শোনাব আশাপূর্ণা দেবীর লেখা একখানি ছোট গল্প। গল্পের নাম লাল শাড়ি। আমার অনুরোধ রইল গল্প পাঠ শোনার জন্য। রোজকারই মতো আমার পুরনো কথাগুলি একবার সংক্ষেপে বলে নিচ্ছি। যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লাগে, অনুগ্রহ করে একখানি লাইক করবেন এবং গল্পটি আপনাদের প্রিয়জনের সাথে শেয়ার করবেন। আপনারা যারা এখনো আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার। আর আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে আমাকে অনুপ্রাণিত এবং সমৃদ্ধ করবেন, এও আমার অনুরোধ। ধন্যবাদ। শুরু করছি আজকের গল্প, লাল শাড়ি। অনাদিবাবু স্ত্রীকে শ্মশানে লইয়া যাইবার ভার চাপিল আমাদেরই ঘাড়ে। মৃত্যুটা এমনই আকস্মিক যে করিবার আর কিছু ছিল না। শুধু সার্টিফিকেটের জন্যই একজন ডাক্তারকে আনা হইল। ধ্রুবেশবাবু খাট ও ফুল আনিতে গেলেন। সুবোধ নড়বড়ে বাইকখানায় চাপিয়া বাহক জোগাড় করিতে ছুটিল। আর নিস্তব্ধ রাত্রের অসীম অন্ধকারের পটভূমিকায় বিদ্যুৎবাতি জ্বালাইয়া মৃতদেহ আগলাইয়া বসিয়া রহিলাম আমি। অথচ অনাদিবাবুর সঙ্গে এমন কিছু হৃদ্যতা কাহারও ছিল না যে এতটা করিবার প্রয়োজন হইত। উপস্থিত থাকিলে অনাদিবাবু আমাদের ডাকিতেন কিনা সন্দেহ। অফিসের কাজে দিন কয়েকের জন্য কোথায় যেন গিয়াছেন অনাদিবাবু, এইটুকু মাত্র শুনিয়াছিলাম। ভুলিয়া যাইতেও দ্বিধা করি নাই। ছোট দুটি ছেলে মেয়েকে লইয়া ভদ্রমহিলা একাকিনী আছেন, নাকি অভিভাবকের একটিনি খাটিতে কোনো হিতৈষী আত্মীয়কে আনিয়া রাখিয়াছেন, সেই খোঁজ লইবার প্রয়োজন অনুভব করি নাই। শুদ্ধান্তপুরের নির্মল অন্ধকারের গভীর গুহায় প্রতিবেশীর সন্ধানী দৃষ্টির উঁকি যে অনাদিবাবুর অত্যন্ত অপ্রীতিকর, সেই খবরটা জানা ছিল বলিয়াই নিরভিভাবক প্রতিবেশিনীর তত্ত্ব তল্লাশ করিবার মতো কর্তব্যবুদ্ধি জাগ্রত ছিল না। মাঝখান হইতে ভদ্রমহিলা হঠাৎ মরিয়া বসিয়া যে পাড়া সদ্য ভদ্রলোককে এমন বিপদে ফেলিবেন, এই কথা কবে কে ভাবিয়াছিল। রাত বোধহয় 12টার কাছাকাছি। বিছানায় আশ্রয় লইয়াছি, অথচ ঘুম আসে নাই। এমনই একটি মোহময় মুহূর্তে সহসা পাশের বাড়ির গোলমালে উঠিয়া বসিলাম। দেখিলাম অনাদিবাবুর বাড়ির সমস্ত আলোগুলো জ্বলিতেছে। ছোট ছেলে মেয়ে দুটি একসঙ্গে কান্না জড়িয়া দিয়াছে এবং বাড়ির ঝিটা তারস্বরে ডাকাডাকি শুরু করিয়াছে আমাদেরই জানলা লক্ষ্য করিয়া। চটিটা তাই পায়ে গলাইয়া বাহির হইতে গিয়া দেখি মা আর কাকিমা আগেই প্রস্তুত। আমাকে দেখিয়া উদ্বিগ্ন মুখে কহিলেন, ওদের কর্তা তো বিদেশে রে, গিন্নি যদি ভালো মন্দ কিছু হয়ে থাকে কি হবে তারও? বলিলাম, হবে আর কি, মৃত্যুর দূত তো কারুর বিদেশ থেকে ফেরবার আশায় বসে থাকে না। বলিলাম বটে, কিন্তু নিজেও খুব বেশি ভরসা বোধ করিতেছিলাম না। শুনিলাম এক ঘুমের পর উঠিয়া হঠাৎ বাচ্চা মেয়েটাকে ডাকিয়া বলিয়াছিলেন, বড় গরম, বাতাস বাতাস কর একটু খুকু, বাতাস কর। হতচকিত শিশু হাত পাকা সংগ্রহ করিয়া আনিবার আগেই খাটের উপর হইতে গড়াইয়া মাটিতে মুখ গুজিয়া পড়িয়া গিয়াছেন। মৃত্যুর সংক্ষিপ্ত ইতিহাস এই। পরবর্তী ইতিহাসও অলঙ্কার বহুল নয়। তাহাদের কোনো আত্মীয়কে আমরা চিনি না যে ঘটা করিয়া শোক করিবার জন্য সংবাদ দিয়া আনাইব। বাড়ির বাকি তিনটি বাসিন্দা এ বিষয়ে কোনো সাহায্যই করিতে পারিল না।
অতএব বাসি মরা হইবার ভয়ে নিছক প্রতিবেশীর মনোভাব লইয়া কর্তব্যানুরোধেই পাড়ার আরো কয়েকজন ভদ্রলোককে ডাকিয়া তুলিয়া ধ্রুবেশবাবুকে খাট ও ফুলের মালা এবং সুবোধকে বাহক আনিতে পাঠাইয়া সব দেহ আগলাইয়া বসিয়া আছি। ঘরের বাহিরে দালানে মৃদু আলোকে দীর্ঘ ছায়া ফেলিয়া কাকিমা ছোট্ট ছেলেটাকে চাপড় মারিয়া মারিয়া ঘুম পাড়াইবার চেষ্টা করিতেছেন, কিন্তু তাহার একটানা আবদেরি কান্না এখনো বন্ধ হয় নাই। অপেক্ষাকৃত বড় মেয়েটা সেই যে একবার চিৎকার করিয়া উঠিয়াছিল, তাহার পর হইতেই একেবারে নির্বাক হইয়া মাটির পুতুলের মতো নিথর হইয়া বসিয়া আছে। আমার মার বোধহয় তখনও কৌতূহল নিবৃত্তি হয় নাই। ঝিটাকে ডাকিয়া পুনঃ পুনঃ এই অদ্ভুত আকস্মিক মৃত্যুকাহিনীর পুঙ্খানুপুঙ্খ আলোচনা করিয়া দেখিতেছেন কোন সূত্রে কোনো হদিশ মেলে কিনা। সন্দেহ যে আমারও হয় নাই এমন নয়, কিন্তু ডাক্তার যখন হার্ট ফেলিওর বলিয়া বিজ্ঞ অভিমত ব্যক্ত করিয়া গেল, তখন সন্দেহকে মাথা তুলিতে না দেওয়াই ভালো। হাঙ্গামা তাহাতে বাড়িবে বই কি কমিবে না। অনাদিবাবু স্ত্রী যে দ্বিতীয় পক্ষ, এ খবর এতদিন জানিতাম না, আজ জানিলাম। ঝিটা বারবার বলিতেছিল, বাবুর প্রথম পক্ষের মেয়ে ঝিরামপুর্ণার রিসরে কোথায় যেন শ্বশুর বাড়ি, তেনাকে একবার খবর দিতে পারলে। দিতে পারিলে ভালোই হইত নিঃসন্দেহে, কিন্তু ভালো হইবার খাতিরে রাত্রি 12টার সময় রিসরা কিংবা শ্রীরামপুরের রাস্তায় অজ্ঞাতনাম্নী প্রথম পক্ষের কন্যাকে কে খুঁজিয়া বেড়াইতে যাইব, এমন কল্পনা পাগলেও করে না। রিতার পানে আর একবার ভালো করিয়া চাহিয়া দেখিলাম। হ্যাঁ, এ সন্দেহ আগেই করা উচিত ছিল। অনাদিবাবুর তুলনায় বয়স অনেকটাই কম। পাশের বাড়িতে বাস করিলেও মুখ দেখিবার সৌভাগ্য আজ পর্যন্ত কোনো দিনই হয় নাই। আমাদের বাড়ির দিকের বাতায়ন চিররুদ্ধই থাকিত, ছাদে ওঠারও বোধহয় নিষেধ ছিল। পথে বাহির হওয়া তো স্বপ্নের কথা। কদাচ কখনো দালানে জানলা খোলা থাকিলে একটি অবগুণ্ঠনবতী নারীর দৈহিক আভাস চোখে পড়িত মাত্র। মিথ্যা বলিব না, অনাদিবাবুর মতো বয়স্ক লোকের স্ত্রীর সম্বন্ধে কৌতূহলী হইবার প্রয়োজন কখনো অনুভব করি নাই, বরং ঘোমটার ঘটা দেখিয়া হাসিই পাইত। বিশ্বশুদ্ধ সমস্ত পুরুষকেই যে অনাদিবাবু সন্দেহের চোখে দেখেন, এই খবরটুকুও কানা ঘুষায় কানে আসিত। কিন্তু অমন তো কত লোকেরই স্বভাব থাকে, এমন কিছু নূতন নয়। নূতন লাগিতেছে অনাদি যায় আর অকস্মাৎ মরিয়া যাওয়ার ভঙ্গি। ঘরে তীব্র আলো জ্বলিতেছে এবং চির অবগুণ্ঠনবতী সমস্ত লজ্জা, ভয়, দ্বিধা, সংকোচ অনায়াস মহিমায় পরিত্যাগ করিয়া নির্লজ্জ নির্নিমেষ দৃষ্টিতে সেই প্রখর আলোর পানে চাহিয়া স্থির হইয়া শুইয়া আছে। স্বল্পাবরণ দেহে একখানা চাদর টানিয়া ঢাকা দিয়াছিলাম, কিন্তু না দিলেই বা ক্ষতি ছিল কি? জগতের সমস্ত পুরুষের উপরই ওরা সমান অগ্রাহ্য। শিথিল এলায়িত দেহে সেই অপরিসীম অবহেলার ছবি। অবাক হইয়া ভাবিতেছি, এমন একখানি মুখের সঙ্গে এতদিন পাশাপাশি বাস করিয়া আসিতেছি, অথচ কোনো দিনও দেখি নাই। জীবন্ত থাকিতে না জানি কত অপূর্বই ছিল। এই মুখে হর্ষ, বিষাদ, রাগ, অনুরাগের বিদ্যুৎ দীপ্তি কি সুন্দরভাবেই খেলিত। কি জানি, হয়তোবা এই ভালো, এই পাংশু অধরের কোণে যে বিজয়িনীর দর্পিত হাসির আভাস ফুটিয়া উঠিয়াছে, কারাবাসিনী অবগুণ্ঠিতা কোথায় পাইত সে হাসি? মধ্যরাত্রিতে ঘুম ভাঙাইয়া শ্মশান যাত্রী জোগাড় করা সহজ নয়। সুবোধ আশঙ্কাতিরিক্ত দেরি করিতেছে। ধ্রুবেশবাবু ফুলের মালার সঙ্গে ভালো মতো 2টি তোড়াও আনিয়া ফেলিয়াছেন। শিশিখানেক সুগন্ধি এবং 1 থান সিঁদুর আনিতেও ভোলেন নাই। এই কাজ করিতে করিতে ধ্রুবেশবাবু চুল পাকাইয়া ফেলিলেন
অনুষ্ঠানে ত্রুটি হয় না। শাড়ির কথাটা মনে পড়াইয়া দিলেন তিনি। এক মুখ ধোঁয়া ছাড়িয়া হাসিয়া বলিলেন, নতুন কাপড় পরানোর একটা রীতি ছিল, এইবার সেই প্রথা ঘুচল। বলে কি না, জ্যান্ত মানুষ এই কাপড় পরতে পারছে না, তা আবার মরা। কি বলো হে তারক? ধ্রুবেশবাবুকে কোনোদিনই অশ্রদ্ধা করি না, কিন্তু আজ তাহার এই অর্থহীন হাসি এবং প্রগল্ভ ধূমপান অত্যন্ত বিসদৃশ্য ঠেকিল। দেব মন্দিরের ভিতর কাহাকেও জুতা পায়ে ঢুকিতে দেখিলে যেমন বিরক্তি বোধ হয়, তেমনই বিরক্তিভাবে বলিলাম, কিন্তু এ শাড়ি পরিয়েও তো নিয়ে যাওয়া যায় না ধ্রুবেশবাবু। যায় না বললে করছো কি হে? তবে দেখো, যদি চেলি টেলি কিছু থাকে। অনেকেই তো দেখি বউ মরলে শখ করে চেলি পরিয়ে নিয়ে যায়। তা যার বউ তিনি তো হাওয়া। এ যেন সেই কাজ শ্রাদ্ধ কে করে, খোলা কেটে বামুন মরে। বুঝিলাম ধ্রুবেশবাবুর উপর রাগ করা বৃথা। ক্রমান্বয়ে এই কাজ করিতে করিতে নির্বিকার হইয়া গিয়াছেন ভদ্রলোক। মাকে ডাকিয়া বলিলাম, মা, ঝিটাকে বলো তো বাক্স খুলে একখানা ভালো শাড়ি তার বার করে দিক। ঝিটা প্রথমটায় খুব ভয় খাইল, বাবু আসিয়া নাকি আস্ত রাখিবেন না তাহাকে। অবশেষে আমার ধমকে রাজি হইল। আঁচল হইতে চাবি খুলিয়া লইলাম। চাবির অধিকারিণী এক তিলও আপত্তি করিল না। তেমনি নিষ্পলক নেত্রে বিজলি বাতির প্রখর আলোটার পানে চাহিয়া থাকে। আহ, চোখ কি উহার জ্বালাও করে না? হ্যাঁ, ঠিক হইয়াছে, লাল শাড়ি, রূপালী জরির আলপনা আঁকা লাল বেনারসি। যে শাড়ি পরিয়া একদিন এই ঘরের চৌকাটের ভিতর আসিয়া আশ্রয় লইয়াছিলে, সেই শাড়িখানি পরিয়াই বাহির হইয়া চলো, এদের গণ্ডি ভাঙিয়া, চৌকাট ডিঙাইয়া, সুদূর দিগন্তের উন্মুক্ত স্বাধীনতায়। কিন্তু এতই বা ভাবিবার কি আছে? অনাদিবাবু শ্রী আমার কে? আশ্চর্য, মৃতার প্রেমে পড়ে গেলাম নাকি? অবশেষে সুবোধ আসিল। আলতা, সিঁদুর, পুষ্প, গন্ধ কিছুরই ত্রুটি রহিল না। চির সন্দিগ্ধ অনাদিবাবুর লোহার কৌটায় লুকাইয়া রাখা রূপসী স্ত্রী রাজেন্দ্রাণীর মতো সাজিয়া নিরাবরণ মুখে কলিকাতার রাস্তার উপর দিয়া সদর্পে চলিয়া গেল। অনাদিবাবু আসিলেন দিন তিনেক পরে। অফিসের ঠিকানা জোগাড় করিয়া নারায়ণবাবু তার করিয়া দিয়াছিলেন। লোকটা যে অত্যন্ত মোষ্টাইয়া পড়িবে সে বিষয়ে সন্দেহ ছিল না। শুধুই তো শোক নয়, অত্যাচারীর অনুশোচনাও কম তীব্র নয়। ডাক্তারের জবাবে পুলিশের জবাবদিহির হাত হইতে রেহাই পাইলেও বিষ খাবার সন্দেহটা পল্লবিত হইতে বিলম্ব হয় নাই। এমন হিতৈষী কি অনাদিবাবুর নাই যে দেশে পা দেওয়ার সঙ্গে সঙ্গেই সুখবরটা কর্ণগোচর করিয়া দিবে? সকালবেলার ভদ্রলোকের সঙ্গে দেখা করিতে মন হইল না। ভাবিলাম রাত্রে যাইব। মাতৃহীন শিশু দুটি আমাদের বাড়িতেই ছিল দুদিন। মাকে বলিয়া গেলাম, অনাদিবাবুর চাহিবার আগে পাঠাইয়া কাজ নাই, হয়তো ভাবিবেন আর একটা বেলাও। কিন্তু সন্ধেবেলা বাড়ি আসিয়া যা শুনিলাম, শুধু অদ্ভুত নয়, ব্রহ্মাণ্ড জ্বলিয়া উঠিবার পক্ষে যথেষ্ট। সকালবেলা আমি বাহির হওয়ার সঙ্গে সঙ্গেই অনাদিবাবু নাকি প্রায় ধুলাপাই আসিয়া আমাদের উদ্দেশ্যে যাচ্ছে তাই করিয়া শিশুদের লইয়া গিয়াছেন। দেখা করিতে যাইবার প্রবৃত্তি আর হইল না, কিন্তু তিনি নিজেই আসিলেন। ভাবিলাম বোধ করি সেই রাত্রের খরচাটা শোধ করিতে আসিতেছেন। মানি লোক,
কিভাবে জিনিসটা প্রত্যাখ্যান করিব ভাবিতেছি, হঠাৎ গম্ভীর প্রশ্ন কানে আসিল। আমার স্ত্রীর সঙ্গে মশাইয়ের কতদিনের আলাপ ছিল? প্রশ্নের ভঙ্গিটা যতটা অরুচিকর ততটা বিরক্তির সঙ্গে প্রতি প্রশ্ন করিলাম। আলাপ ছিল? এ সন্দেহের মানে? আছে, মানে আছে। আমি তো আর দুগ্ধপোষ্য শিশু নই যে এই সাদা কথাটাও বুঝবো না। আলাপ না থাকলে অত দরদ কিসের মশাই? মরে গেলে পুড়িয়ে আসাটা যদি দরদের লক্ষণ হয়, সেই দরদ একদিন আপনার উপরও দেখাবো, ভয় নেই। ভীমরুলের চাকের মতো মুখ বাঘের মতো হইয়া উঠিয়াছে। মরণ টাকা হচ্ছে আমার, কিন্তু আর লাভ কি? পাখি তো খাঁচা ভেঙে হাওয়া। দরদ নয়, শুধু মরে গেলে পুড়িয়ে আসা। বলি, আমার বাড়ি চড়াও হয়ে আমার পরিবারকে ফুলের মালা, ফুলের তোড়া দিতে যাবার কি দরকার ছিল শুনি? আবার বাস্ক ভেঙে চেলির কাপড় বার করে নিয়ে বাহার দেওয়া হয়েছে। কিসের জন্যে? এসব সর্দারি করতে কে বলেছিল আপনাকে? বলেছিল আমার বিবেক। নিজে তো গিয়েছিলেন পশ্চিমের হাওয়া খেতে। কৃতজ্ঞতার পরিবর্তে কৈফিয়ত তলব, ধন্য বটে। কৃতজ্ঞতা? কৃতজ্ঞতা কিসের শুনি? আমার পরিবার আমার ঘরে মরে পচুক, আপনাদের মাথা ব্যথা কেন? এসেন্স পাউডার মাখাবার আসপদ্দা হয় কোন আইনে? পরস্ত্রীর গায়ে হাত ঠেকাতে লজ্জা করে না? খুব তো লম্বা চওড়া কথা। শিক্ষিত বলে গুমর? অন্যের অনুপস্থিতিতে তার ঘরে ঢুকে যা খুশি করার আইন আছে কিনা খোঁজ করেছিলেন? সম্মিত হইলেও উত্তর দিলাম, সেই বেআইন কাজটুকুর জন্যই যে আপনাকে আইনের প্যাঁচে পড়তে হলো না, সেই খোঁজ রাখেন তো? এতক্ষণে ঘানি টানতে হতো যে। ডাক্তারটি নেহাত নারায়ণবাবুর পরিচিত বলেই এ যাত্রায় বেঁচে গেছেন, তা জানেন তো? হ্যাঁ, ঘানি অমনি রাস্তায় পড়ে আছে। আগেরটা গলায় দড়ি দিলে তাই বড়। যাকে ওসব কথা, কিন্তু আপনার কাছে আমি কৈফিয়ত চাই। কোন সাহসে 200 টাকার কাপড়খানা নষ্ট করে এলেন? জি আপনাকে বারণ করেনি? সোজা দাম ওসব কাপড়ের আজকাল। তা দামি হোক আর যাই হোক, আপনি তো আর লাল বেনারসিখানা পরতেন না। যার জিনিস তিনি। খবরদার, খবরদার বলছি মশাই, আমার পরিবারের নাম মুখে আনলে ভালো হবে না। যার জিনিস? মেয়ে মানুষের আবার জিনিসের সত্য কিসের? কন্যাদান করবার সময় গয়না কাপড় সবই স্বামীতে অর্ষায়, তা জানেন? আমি পরবো না তা জানি। বলি, আসছে বারেরটাকে ওইটা দিয়েই গায়ে হলুদের তত্ত্ব সারা যেত না? বলতে গেলে আনটাচ ছিল একেবারে। ঘটনাটা ছবির মতন মনে পড়িতেছে আগাগোড়া। বস্তু তো 2 মাস আগের ঘটনা এসব। আজ আবার একখানা লাল বেনারসি দেখিয়া এত বেশি করিয়া মনে পড়িয়া গেল। এইমাত্র লাল শাড়ির আঁচলে গাঁট ছড়া বাঁধিয়া অনাদিবাবুর পিছন পিছন তাহার তৃতীয় পক্ষকে চৌকার ডিঙাইতে দেখিলাম। এ শাড়িখানা হয়তোবা অপচয়ের হাত হইতে রক্ষা পাইবে। সত্যই কি আর প্রত্যেকবারই অনুপস্থিত থাকিবেন অনাদিবাবু?